অর্জুনের রাগ তখন আকাশ ছুঁয়েছে। তার হাত কাঁপছিল, চোখ দুটো লাল হয়ে উঠেছিল বিশ্বাসভঙ্গের তীব্র আঘাতে। সে আলমারি খুলে একটি পুরনো বাক্স বের করল। বাক্সটির ভেতরে ছিল কিছু পুরনো চিঠি, বিবর্ণ হয়ে যাওয়া কয়েকটি ছবি এবং বহু বছর ধরে লুকিয়ে রাখা স্মৃতির টুকরো। রতনবাবু শান্তভাবে দাঁড়িয়েছিলেন, যেন এই মুহূর্তের জন্য তিনি অনেক আগে থেকেই প্রস্তুত ছিলেন। অর্জুন কাঁপা গলায় বলল, আমি এতদিন যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি তারাই আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে রেখেছে। রিয়া চোখের জল সামলাতে পারছিল না। তার মনে হচ্ছিল চারপাশের দেয়ালগুলো যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। রতনবাবু দীর্ঘশ্বাস ফেললেন। জীবনে কিছু ক্ষত আছে অর্জুন, যেগুলো সময়ও মুছতে পারে না। আমি সেই ক্ষত নিয়েই এত বছর বেঁচে আছি। এরপর তিনি বাক্সের ভেতর থেকে একটি পুরনো ছবি বের করলেন। ছবিতে দেখা যাচ্ছিল এক তরুণী নারী, যার মুখের সঙ্গে রিয়ার আশ্চর্য মিল রয়েছে। ছবির পেছনে একটি তারিখ এবং কয়েকটি অস্পষ্ট লেখা। অর্জুন বিস্ময়ে তাকিয়ে রইল। এটাই কি মা? রতনবাবু ধীরে মাথা নাড়লেন। তোমার মা সম্পর্কে তুমি যা জানো তার সবটাই সত্য নয়। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে। প্রকৃতিও যেন বহুদিনের লুকিয়ে থাকা সত্যের সাক্ষী হতে এসেছে। রতনবাবু ধীরে ধীরে বলতে শুরু করলেন বহু বছর পুরনো সেই ঘটনার কথা। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, হারিয়ে যাওয়া সম্পর্ক এবং এমন কিছু সিদ্ধান্তের কথা যার ফল ভোগ করতে হয়েছে সবাইকে। অর্জুন মনোযোগ দিয়ে শুনছিল। তার ভেতরের ক্রোধ ধীরে ধীরে জায়গা করে দিচ্ছিল বিস্ময়কে। রিয়াও বুঝতে পারছিল এতদিন যে ঘটনাকে সে সরলভাবে দেখেছিল তার পেছনে রয়েছে বহু স্তরের জটিল ইতিহাস। রাত যত গভীর হচ্ছিল ততই একে একে উন্মোচিত হচ্ছিল অতীতের পর্দা। আর সেই পর্দার আড়ালে লুকিয়েছিল এমন এক সত্য যা তাদের তিনজনের জীবনকেই চিরতরে বদলে দিতে চলেছে। পরদিন সকালটা ছিল অস্বাভাবিক নীরব। সারা রাতের ঝড় থেমে গেলেও বাড়ির ভেতরে যেন এখনও অস্থিরতার ছায়া রয়ে গেছে। উঠোনের পুরনো আমগাছ থেকে টুপটাপ করে বৃষ্টির পানি পড়ছিল। আকাশে মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই আলোও যেন পুরোপুরি ছড়িয়ে পড়তে পারছিল না। অর্জুন রাতভর প্রায় ঘুমায়নি। বাবার বলা কথাগুলো বারবার তার মাথায় ঘুরছিল। এত বছর ধরে যে গল্প সে সত্য বলে জেনে এসেছে তার অনেক অংশই প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। সকালে রিয়া রান্নাঘরে চা বানাচ্ছিল। তার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সে বুঝতে পারছিল গতরাতের ঘটনার পর আর কিছুই আগের মতো থাকবে না। রতনবাবু বারান্দায় বসেছিলেন, হাতে পুরনো একটি ডায়েরি। ডায়েরির মলাট প্রায় ছিঁড়ে গেছে। বহু বছর ধরে যত্ন করে লুকিয়ে রাখা স্মৃতির সাক্ষী যেন এই ডায়েরি। অর্জুন ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। আর কি লুকিয়ে রেখেছ বাবা? রতনবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ডায়েরিটা তার হাতে তুলে দিলেন। সব উত্তর এখানে আছে। অর্জুন কাঁপা হাতে ডায়েরি খুলল। পাতার পর পাতা জুড়ে লেখা ছিল সুধার কথা, তার স্বপ্ন, তার কষ্ট, তার ভয় এবং তার অপূর্ণ ইচ্ছার কথা। এক জায়গায় এসে অর্জুন থেমে গেল। সেখানে লেখা, যদি কোনোদিন আমার ছেলে বড় হয় তাকে বলো আমি তাকে কখনো ছেড়ে যেতে চাইনি। অর্জুনের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এর মানে কি? রতনবাবুর চোখ ভিজে উঠল। তোমার মা চলে গিয়েছিল ঠিকই, কিন্তু গল্পটা সবাই যেভাবে জানে সেভাবে নয়। রিয়া নিঃশব্দে পাশে এসে দাঁড়াল। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠছিল। রতনবাবু ধীরে ধীরে বলতে শুরু করলেন বহু বছর আগে এক ভুল বোঝাবুঝি কিভাবে পুরো পরিবারটাকে ভেঙে দিয়েছিল। অহংকার, অভিমান আর না বলা কিছু কথার কারণে সবাই একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এলো যখন ডায়েরির শেষ পাতার ভাঁজের মধ্যে থেকে একটি পুরনো চিঠি বেরিয়ে এলো। চিঠিটা কখনো পাঠানো হয়নি, সেটা সুধার লেখা ছিল। অর্জুন কাঁপা হাতে চিঠি খুলল। প্রথম লাইন পড়তেই তার চোখ বড় হয়ে গেল। রতন, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে জেনে রেখো আমি এমন এক সত্য লুকিয়ে রেখেছি যা তোমার জীবন বদলে দিতে পারে। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে পরের লাইনগুলোর দিকে তাকিয়ে রইল, কারণ সেই চিঠির মধ্যেই লুকিয়েছিল বহু বছরের সবচেয়ে বড় রহস্য।
আর সেই রহস্য প্রকাশ পেলে শুধু অতীত নয়, বর্তমানও সম্পূর্ণ বদলে যেতে পারে। অর্জুনের হাত কাঁপছিল। চিঠির কাগজটা এত পুরনো হয়ে গেছে যে সামান্য অসাবধানতায় ছিঁড়ে যেতে পারে। রতনবাবু এবং রিয়া নিঃশব্দে তাদের দিকে তাকিয়েছিলেন। অর্জুন ধীরে ধীরে পড়তে শুরু করল। রতন, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি তোমার কাছ থেকে পালিয়ে যাইনি। আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যেখান থেকে আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। ঘরের ভেতর যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল। চিঠির পরের অংশে সুধা লিখেছিলেন, বহু বছর আগে গ্রামের কিছু প্রভাবশালী মানুষের সঙ্গে রাকেশের একটি বড় বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরে পুরো পরিবার বিপদের মুখে পড়ে। সুধা জানতে পেরেছিলেন রাকেশকে ফাঁসানোর জন্য একটি ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি লিখেছিলেন, আমি জানতাম যদি সত্য প্রকাশ করি তাহলে তোমাদের সবার জীবন বিপন্ন হবে। তাই আমি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যার জন্য সবাই আমাকে ভুল বুঝবে। রতনবাবুর চোখে জল চলে এলো। এত বছর ধরে যে ঘটনাকে বিশ্বাসঘাতকতা বলে মনে করা হয়েছে সেটি হয়তো সম্পূর্ণ সত্য ছিল না। অর্জুন চিঠির শেষ অংশ পড়তে গিয়ে থমকে গেল। সেখানে একটি ঠিকানা লেখা ছিল, একটি ছোট্ট পাহাড়ি শহরের নাম, আর তার নিচে মাত্র একটি লাইন, যদি কোনোদিন সত্য জানতে চাও তাহলে এই ঠিকানায় এসো। সেখানে এমন একজন মানুষ আছে যে সব কিছু জানে। রিয়া বিস্মিত হয়ে বলল, এত বছর পরেও কি কেউ সেখানে থাকবে? রতনবাবু গভীর চিন্তায় ডুবে গেলেন। জানি না, কিন্তু এত বছর ধরে যে আমি উত্তর খুঁজেছি হয়তো সেটার সূত্র ওখানেই আছে। দুদিন পর তারা তিনজন একসঙ্গে যাত্রা শুরু করল। ট্রেনের জানালার বাইরে দ্রুত পিছিয়ে যাচ্ছিল মাঠ, নদী আর ছোট ছোট স্টেশন, কিন্তু তাদের প্রত্যেকের মনেই ঘুরছিল একই প্রশ্ন, সুধা আসলে কি লুকিয়ে গিয়েছিলেন? পাহাড়ি শহরে পৌঁছে তারা দেখতে পেল ঠিকানাটি একটি পুরনো বাড়ির। বাড়িটি অনেক দিন ধরে প্রায় পরিত্যক্ত। দরজায় ধুলো জমে আছে, জানালার কাঁচ ভাঙা। অর্জুন ধীরে ধীরে দরজায় হাত রাখল। দরজাটি কড়কড় শব্দ করে খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই তাদের চোখে পড়ল একটি কাঠের টেবিল। টেবিলের উপর রাখা একটি পুরনো খাম, আর খামের উপরে স্পষ্ট অক্ষরে লেখা, রতনের জন্য। রতনবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ খামের হাতের লেখাটি তিনি এক মুহূর্তেই চিনে ফেলেছেন। এটি সুধার লেখা, আর তার মানে এই রহস্যের শেষ অধ্যায় এখনই শুরু হতে চলেছে। রতনবাবুর হাত কাঁপছিল। বহু বছরের অপেক্ষা, অভিমান আর অজস্র প্রশ্ন যেন সেই একটি খামের মধ্যে বন্দী হয়ে আছে। তিনি ধীরে ধীরে খামটি খুললেন। ভেতরে একটি চিঠি এবং একটি ছোট্ট চাবি। চিঠির প্রথম লাইন পড়তেই তার চোখ ভিজে উঠল। রতন, যদি তুমি এখানে পৌঁছে থাকো তাহলে বুঝব সত্য জানার সাহস তুমি শেষ পর্যন্ত হারাওনি। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। অর্জুন এবং রিয়া নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সুধা লিখেছিলেন তার চলে যাওয়ার পেছনে এমন কিছু ঘটনা ছিল যা তিনি কাউকে বলতে পারেননি। তিনি জানতে পেরেছিলেন গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি একটি বড় অপরাধ আড়াল করার চেষ্টা করছে। ঘটনাক্রমে তিনি সেই সত্যের সাক্ষী হয়ে যান। সেই কারণেই তিনি নিজের পরিবারকে নিরাপদ রাখতে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। চিঠির সঙ্গে থাকা চাবির প্রসঙ্গ উল্লেখ করে তিনি লিখেছিলেন, এই বাড়ির পেছনে পুরনো গুদাম ঘর আছে। সেখানে একটি লোহার সিন্দুক রাখা আছে। সিন্দুকের ভেতরে এমন কিছু নথি রয়েছে যা পুরো ঘটনার সত্য প্রকাশ করবে। তিনজন দ্রুত বাড়ির পেছনের দিকে এগিয়ে গেল। ঝোপঝাড় ভরা সরু পথ পেরিয়ে তারা একটি ভাঙাচোরা গুদামঘরের সামনে এসে দাঁড়াল। বহুদিন ধরে কেউ সেখানে আসেনি বলেই মনে হচ্ছিল। চাবিটি আশ্চর্যজনকভাবে এখনও তালায় ঠিকমতো কাজ করল। দরজা খুলতেই ধুলোর গন্ধে চারপাশ ভরে গেল। ঘরের এক কোণে সত্যিই একটি পুরনো লোহার সিন্দুক রাখা ছিল। অর্জুন এবং রিয়া মিলে সেটি সামনে টেনে আনল। রতনবাবু চাবি ঘুরাতেই সিন্দুক খুলে গেল। ভেতরে ছিল কিছু নথি, পুরনো সংবাদপত্রের কাটিং, কয়েকটি ছবি এবং একটি রেকর্ডার। নথিগুলো পড়তে পড়তে তারা জানতে পারল বহু বছর আগে গ্রামের একটি বড় জমি দখল এবং আর্থিক জালিয়াতির ঘটনা চাপা দেওয়া হয়েছিল। সুধা সেই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য জেনে ফেলেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল রাকেশ সেই অপরাধে জড়িত ছিলেন না, বরং তিনি সত্য প্রকাশের চেষ্টা করেছিলেন। অর্জুন স্তব্ধ হয়ে গেল। এত বছর ধরে যে মানুষটিকে পরিবার ভাঙার জন্য দায়ী মনে করা হয়েছে তিনি আসলে নির্দোষ ছিলেন। রতনবাবু চুপচাপ একটি ছবির দিকে তাকিয়ে রইলেন।
ছবিতে দেখা যাচ্ছে সুধা, রাকেশ এবং আরও কয়েকজন মানুষ কোনো একটি বৈঠকে বসে আছেন। তার চোখে অনুশোচনার ছায়া নেমে এলো। তাহলে আমি ভুল মানুষকে দোষ দিয়েছি। তার কণ্ঠ ভেঙে গেল। ঠিক সেই সময় রেকর্ডারটি চালু করা হলো। কিছুক্ষণ শোঁ শোঁ শব্দের পর একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, সুধার কণ্ঠ। যদি তোমরা এটা শুনে থাকো তাহলে হয়তো সত্যের কাছাকাছি পৌঁছে গেছ, কিন্তু এখনও সব জানতে পারোনি। তিনজন একে অপরের দিকে তাকিয়ে রইল। রেকর্ডিং চলতে লাগল। এই ঘটনার সঙ্গে এমন একজন জড়িত যার নাম তোমরা কেউ কল্পনাও করনি। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। তারপর রেকর্ডিংয়ে একটি নাম উচ্চারিত হল। নামটি শুনে রতনবাবু যেন পাথর হয়ে গেলেন, কারণ সেই মানুষটিকে তিনি নিজের জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে মনে করতেন।